আচ্ছা, আজকে আমরা তাহলে আয়নায় বন্দি গল্পটা নিয়ে একটু গভীরে যাই, কি বলেন? হ্যাঁ, চলুন। ঢাকার এক পুরনো বাড়িতে এক ছাত্রীর অভিজ্ঞতা। বেশ ইন্টারেস্টিং প্লট। রিমি নামের মেয়েটা সবলেট থাকতে গিয়েই তো ঘটনা শুরু, আর মূলে আছে ওই বিশাল পুরনো আয়নাটা। ঠিক, আয়না নিয়ে ভয়ের গল্প তো কম নেই, কিন্তু এখানে আয়নাটা যেন নিজেই একটা চরিত্র হয়ে উঠছে। সেটাই, শুধু প্রতিবিম্বের ব্যাপার না, এর চেয়েও বেশি কিছু। একদম, আত্মপ্রতিফলন বা ধরুন দৈত্য সত্তা, অশুভ শক্তি, এই সব ধারণাই তো চলে আসে আয়নাকে ঘিরে। দেখা যাক এখানে কি ঘটেছে। গল্পে তো ভয়টা ঢোকে খুব আস্তে আস্তে, তাই না? প্রথমে তেমন কিছুই না। হ্যাঁ, ছোট ছোট অদ্ভুত ব্যাপার দিয়ে শুরু। রিনি যেমন দেখছে আয়নায় ওর ছায়াটা যেন একটু দেরিতে নড়ছে। ল্যাগ করছে যেন। হ্যাঁ, বা ধরুন ও নিজে হয়তো হাসছে না, কিন্তু আয়নার ভেতরে রিনি হাসছে। এটা তো খুব ডিস্টার্বিং। অবশ্যই। আর এক পর্যায়ে তো আয়নার ভেতরের সে ওর দিকে হাত নাড়ে। এখানেই তো গা ছমছম করা শুরু। এই ছোট অস্বাভাবিকতাগুলোই কিন্তু ক্লাসিক সাইকোলজিক্যাল হররের এলিমেন্ট। দর্শকের মনেও প্রশ্ন জাগে, এটা কি সত্যি ঘটছে নাকি রিমির মনের ভুল। ঠিক, নিজেরই একটা অচেনা দিক দেখছে যেন। অথবা বাইরের কোনো শক্তি ওর রূপ নিচ্ছে। এই প্রশ্নটাই গল্পটাকে আরো গভীর করে তোলে। আর এই ব্যাপারটা শুধু যে রিমির মনের ভুল নয়, সেটা কখন পরিষ্কার হয়? যখন ওর বান্ধবী রাবিয়া আসে। একদম ঠিক পয়েন্ট। রাবিয়ার আশাটা একটা টার্নিং পয়েন্ট। কারণ রাবিয়া তো আয়নায় নিজেকে দেখতে পায় না। না, শুধু রিমিকে দেখতে পায়। তার আয়নাটার আসলেই কোনো অস্বাভাবিক ক্ষমতা আছে, এটা তখন কনফার্মড। হ্যাঁ, এটা একটা প্রমাণ। ঘটনাগুলো আর শুধু রিমির ব্যক্তিগত অভিজ্ঞতা থাকছে না, আয়নাটার একটা নিজস্ব ক্ষমতা আছে, সেটা বোঝা যায়। আর এরপর থেকেই তো থ্রেট লেভেল বাড়তে থাকে। ভয়টা তখন সরাসরি হয়ে ওঠে। রিমি যখন আয়নাটা ঢেকে রাখতে চেষ্টা করে, রাতের বেলা দেখে ঢাকার কাপড়টা সরে গেছে নিজে নিজে। হ্যাঁ, এই ব্যাপারটা খুব কমন হরর ট্রোপ, কিন্তু এখানে খুব কার্যকর। অশুভ শব্দটা রেজিস্ট করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত বোধহয় ওই রাতের ঘটনাটা, যখন সে আয়নায় দেখে। কি দেখে? ওর প্রতিবিম্বটা বিভৎসভাবে হাসছে, চোখ দিয়ে রক্ত পড়ছে। ভাবা যায়? ও আচ্ছা। আর ঠিক সেই মুহূর্তেই ও টের পায় ওর পেছনে কেউ একজন আছে। ঘরের ভেতরে? হ্যাঁ, আয়নায় তাকিয়ে দেখে একটা মেয়ে, যার চোখ নেই, মুখে রক্ত। আয়নার ভেতরের ভয় আর বাস্তব ভয় এক হয়ে গেল। একদম। ঘর থেকে পালাতে যায়, দেখে দরজাও বন্ধ, কমপ্লিটলি ট্র্যাপড। কি সাংঘাতিক! আয়নাটা এখানে কিসের প্রতীক? শুধু কি ভয় দেখাচ্ছে, নাকি এটা একটা পোর্টালের মতো? সেটাই প্রশ্ন। বা হয়তো কোনো সত্তা ওখানে বন্দী ছিল। সেটাই তো মনে হয়। কারণ চূড়ান্ত পর্যায়ে কি হয়, আয়নার ভেতরের সত্তাটা তো ভেঙেই বেরিয়ে আসে। হ্যাঁ, আয়না ভেঙে রিয়ালিটিতে চলে আসে। ক্লাসিক হরর মোমেন্ট, যেখানে ভয়টা আর শুধু আয়নার কাচের ভেতরে সীমাবদ্ধ নেই, রূপক থেকে বাস্তবে চলে এলো ব্যাপারটা। ঠিক, মানসিক বা আধ্যাত্মিক যে কনফ্লিক্ট চলছিল, সেটা এবার ফিজিক্যাল হয়ে গেল। আর তারপর গল্প শেষে আমরা কি দেখি? রিমি নেই। রিমি নিখোঁজ। বাড়িওয়ালা এসে দেখে ঘর খালি, শুধু আয়নার ভাঙা কাচ পড়ে আছে। এখানেই গল্প শেষ হতে পারত, কিন্তু আসল টুইস্ট তো অন্যখানে। হ্যাঁ, ওই ভাঙা কাচের টুকরোগুলোতে কি দেখা যায়? রিমির মুখ। সে নিজেই এবার আয়নার ভেতরে আটকা পড়েছে। প্রচন্ড ভয়, কান্না। তার যে সত্তাটা বেরিয়ে এলো, সেই রিমির জায়গা নিয়ে নিল। শিকারী নিজেই শিকার। সম্ভবত এটাই বোঝানো হয়েছে। এটাই তো সবচেয়ে ভয়ানক দিক। রিমি রহস্য সমাধান করতে গিয়ে নিজেই রহস্যের অংশ হয়ে গেল। পুরো ব্যাপারটা তাহলে দাঁড়ালো একটা অভিশপ্ত আয়না, যেটা ধীরে ধীরে শিকারের মন দখল করে, তারপর তাকে বাস্তব থেকে মুছে দিয়ে নিজের ভেতরে বন্দি করে ফেলে। হ্যাঁ, আয়নাটা এখানে একটা ফাঁদের মতো, যা মানুষের আত্মপরিচয়টাকেই গিলে নেয়। খুব পরিচিত ভয়গুলোকেই ব্যবহার করা হয়েছে। নিজের প্রতিবিম্বকে অবিশ্বাস করা, আয়নার ওপারে কি আছে সেই ভয়। রিমির এই পরিণতিটা আসলেই মনে একটা অস্বস্তি রেখে যায়। আর সেই অস্বস্তিটা আরো জোরালো হয় গল্পের একেবারে শেষের ওই ফিসফিস করে বলা প্রশ্নটা। কি প্রশ্ন ছিল সেটা? প্রশ্নটা ছিল, তুমি কি আয়নায় তাকাবে
ও, এটা তো শুধু গল্পের জন্য না, আমাদের সবার জন্যই একটা প্রশ্ন। একদম। আয়না কি আসলেই শুধু কাঁচ, নাকি আরো গভীর অন্ধকার কিছুর দরজা? আর এই প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে ভাবার বিষয় হয়ে রইল।